গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। এই গণভোটে কেন আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে না ভোট দেওয়ার কথা চিন্তা করেছি। আপনারা কেউ আমার কথা শুনে উদ্গ্রীব হবেন না কি যে না ভোট দেবে। আসলে ব্যাপারটি বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি জুলাইয়ের পক্ষের একজন সৈনিক। আপনারা আমার কর্মকাণ্ড দেখে বুঝতে পারবেন। আমার অনলাইনে যত কাজ আছে দেখুন, এখানে বলা হয়েছে যে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। কেন নারীর প্রতিনিধিত্ব আমরা কি করব? যে নারীদের জন্য সংরক্ষিত নারী আসন যদি প্রয়োজন হয়, তাহলে তো পুরুষদের জন্য সংরক্ষিত পুরুষ আসন প্রয়োজন হবে, হিজলেদের জন্য সংরক্ষিত হিজলে আসন প্রয়োজন হবে। তাই এটি বিরোধিতা করি। আর শুধু শুধু কিছু নারীকে বসিয়ে রেখে বেতন দেওয়ার পক্ষপাতী আমি নই। ওই টাকাগুলো যদি অন্য কাজে বা গরিব দুস্থদের উন্নয়নের জন্য ব্যয় করা হয় তাও ভালো হবে। তারপরে দেখুন, এখানে আরেকটি জিনিস, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। এটি আরেকটি সমস্যা। বিরোধী দল থেকে যখন ডেপুটি স্পিকার আর গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নিযুক্ত করা হবে, তখন তো তারা সাধারণত সরকারকে সাহায্য করবে না, সরকারকে অসহযোগিতা করবে। তখন সরকার ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে না, দেশ যখন ঠিকভাবে পরিচালিত হওয়া ব্যাহত হবে। তাই এটি একটি সমস্যা। আরও দেখুন, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। এখন কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কোনটি কম গুরুত্বপূর্ণ, তা কে ঠিক করে দিবে? এটা একটি সমস্যা। আরেকটি হচ্ছে, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। এটি একটি সমস্যা। কেন? কারণ আমরা সকলে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নিযুক্ত করলাম, আর তারা ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। এটি কোনো কথা হলো? তাহলে আমরা কেন ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করলাম? তাহলে তো আমি সরাসরি যেতে পারতাম, আমার প্রতিনিধি সে যা করবে আমি তাতে কবুল। এটিকে সেখানে প্রশ্ন করা হচ্ছে। আমি এটি পক্ষপাতী না। তারপরে হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। এটি একটি সমস্যা। এই যে যখনই বিরোধী দলকে আনা হবে এই পিএসসি মানে সরকারি কর্ম কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন কমিশন গঠনে, তখনই তারা সরকারকে অসহযোগিতা করবে। সরকারি দল বলবে এই লোককে বসানো, বিরোধী দল বলবে না এই লোককে বসানো, ওই লোক নিরপেক্ষ না। আবার যে বিরোধী দল একজনের নাম বলবে, সরকারি দল বলবে না ওই লোক তো আপনাদের পক্ষপাতী, ওই লোককে আমরা বসাতে পারি না। তাই এটি একটি সমস্যা হয়ে যাবে সব। তারপরে এই যে রাষ্ট্রপতি, আরেকটি সমস্যা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আসলে ক্ষমতা হয় এককেন্দ্রিক, ক্ষমতা দুইজন মানুষের হাতে থাকতে পারে না। ক্ষমতা যে কোনো একজন মানুষের হাতে থাকা লাগে, হয় রাষ্ট্রপতি নাহলে প্রধানমন্ত্রী। তবে দেখা গেছে যে রাষ্ট্রপতি শাসিত সরকারেই বর্তমান বিশ্বে ভালো ফল পাওয়া যাচ্ছে। তাই বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার হওয়া উচিত। তারপর আরেকটি সমস্যা, যেটি অনেকের কাছে সমস্যা মনে হবে না, কিন্তু আমার কাছে সমস্যা মনে হচ্ছে, যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আসলে ব্যাপার হচ্ছে, এইভাবে এই নিয়ম করে কখনো স্বৈরশাসন ধ্বংস করা সম্ভব না। স্বৈরশাসন ধ্বংস করার জন্য জুলাই দরকার হবে। মনে করুন আমি 10 বছরের জন্য স্বৈরশাসক হলাম, পরবর্তীতে অনুগত আরেকজনকে আমি স্বৈরশাসক হিসেবে নিযুক্ত করলাম, তখন ঠেকাবে কে? তাই এই নিয়মটি দিয়ে স্বৈরশাসন ঠেকানো যায় না। এই নিয়মটি বরং সমস্যা আছে। মনে করুন আমি একজন ভালো শাসক, ন্যায়পরায়ণ শাসক, ইনসাফের শাসক। এবার আমার 10 বছর পূর্ণ হয়ে গেল, আমার বিদায় হয়ে গেল, ওই জায়গায় আমার ন্যায়পরায়ণ বা যিনি ন্যায়পরায়ণ নয় তিনি ক্ষমতায় চলে আসলেন, তাহলে তো আমাদের দেশের কী হবে? আমরা এই যে ইরানে দেখতে পাচ্ছি আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি তো ঠিকই শাসন করছেন,
এখানে বছরের তো কোনো প্রশ্ন আসছে না। অর্থাৎ ভালো লোক হলে সে কিয়ামত পর্যন্ত শাসন করুক, আর খারাপ লোক আসলে আমরা জুলাইয়ের মাধ্যমে তাকে তখনই বিতাড়িত করে দেবো ইনশাল্লাহ। আশা করি বোঝাতে পেরেছি। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার হ্যাঁ ভোট দিব না ভোট দিব। যতই বিভিন্ন দল থেকে বলা হোক বা আমার লিবাস থেকে আমার একটি দলের সমর্থক মনে হলো, আমি ব্যক্তিগতভাবে দেশের নাগরিক হিসেবে বলছি এবং একজন জুলাইয়ের পক্ষের লোক হয়ে বলছি, আপনারা যাচাই করে দেখবেন যে আমি না ভোট দিব। আর আমার এলাকার একজন লোক বলেছে আমি যদি না ভোট দিই তাহলে সে আমার একজন মনোনীত এমপি প্রার্থীকে তিনি ভোট দেবেন। এটি আসলে মেইন বিষয় না, মেইন বিষয় এই সমস্যাগুলো যে কারণে আমি না ভোট দেব। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।